২০ বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় দেবেন ভাষণ। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের ভোটে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। যুব সমাজের প্রত্যাশা দেশ গড়ার অঙ্গীকার। গণভোট নিয়ে ধোঁয়াশা কাটছেই না, দিক নির্দেশনার অভাবে বিভ্রান্তিতে ভোটাররা, জটিলতা তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। এবং রাজধানীতে সবজির দাম নিম্নমুখী হলেও গেল বছরের তুলনায় দ্বিগুণ। সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম, বাড়তি মুরগির দর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। দীর্ঘ ২০ বছর পর রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে বেলা ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। পরে বিকেল 4:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমানের নির্বাচনী সফর সফল করতে দলের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রংপুরবাসী। সেই খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল করিম। শফিক, তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতির সবশেষ খবর জানাবেন আমাদের। রশিদ, দেশের যে সর্ব উত্তরের যে বিভাগ, এই রংপুর বিভাগ, এই রংপুর বিভাগে কিন্তু বিএনপির যে চেয়ারপারসন আছে তারেক রহমান, তিনি কিন্তু আজ রংপুরে প্রথমে শহীদ যোদ্ধা জুলাই যোদ্ধা আবু সাইদের কবর জিয়ারত করার পর এখানে কিন্তু আসবে। এই যে এই মাঠে, এই মঞ্চে যদি আপনাকে দেখাই ক্যামেরার চোখে, এখানে কিন্তু তিনি বক্তব্য দেওয়ার কথা আছে। সেখানে আবু সাইদের কবর জিয়ারত করবেন। তারপর এখানে এই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে এখানে এসে কিন্তু তিনি নির্বাচনে যে জনসভা আছে, এই জনসভায় সাধারণ উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে কিন্তু তিনি বক্তব্য দেবেন। আর এই বক্তব্য দেওয়ার জন্য এখানে বিএনপির যে বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি এবং বিভিন্ন যে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। আরেকটা বিষয় বলে রাখি যে এই তৃণমূল পর্যায়ে যে কর্মীরা আছে তারাও এখানে, যদি আপনাকে বলি যে তৃণমূল পর্যায়ে একজন কর্মী আছে, তার কাছে জানবো এখানে কি প্রস্তুতি আছে। আজকে প্রস্তুতি হচ্ছে আমাদের দেশনায়ক বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান দীর্ঘ অনেক দিন পরে রংপুরের মাটিতে আসছে। এজন্য এখানকার এবং এর আশপাশের জনগণ অনেক উৎফুল্ল আর কি। যেহেতু আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, সবাই মোটামুটি নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের পরেই মাঠে সবাই উপস্থিত হবে এবং উত্তর জনপদের যে জনগণের যে প্রতীক্ষিত যে কৃষি এবং কর্মসংস্থান সহ তিস্তা মহাপরিকল্পনা সহ নিয়ে এই বার্তাগুলো নিয়েই মূলত আসছেন উত্তর জনতাকে। এতক্ষণ আপনি শুনলেন যে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং রংপুর মহানগরী এমনকি তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছে তারা কিন্তু এই তাদের চেয়ারম্যানকে, দলের প্রধানকে বরণ করে নেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ কি কথা বলবেন এই কথা শোনার জন্যই কিন্তু অপেক্ষার প্রহর গুনছে। ফাতেমা রশিদ, এই ছিল তারেক রহমানের আগমন উপলক্ষে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। দুর্নীতিতে চ্যাম্পিয়নদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এই কথা বলেন। এ সময় আসন্ন নির্বাচনে ক্ষমতায় গেলে তিনি তরুণদের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দেন। জনসভায় আধিপত্যবাদের খালেদা জিয়ার আপসহীন মনোভাবের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। অতীতের বস্তা পচা রাজনীতি যেটা ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছে, ডুবিয়ে দিয়েছে, ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না।
তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে আমরা মর্যাদার কাজ তুলে দিতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী দাঁড়িয়ে নিজের বুকের দিকে ইশারা করবে, আমি বাংলাদেশ। নির্বাচনী জনসভায় যোগ দিতে নোয়াখালী যাচ্ছেন জামায়াতের আমির। জিলা স্কুল মাঠে জনসভায় সর্বশেষ জানাতে যোগ দিচ্ছেন মোহাম্মদ সেলিম। সেলিম জনসভায় সবশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান। আমরা এখানে সকাল থেকে নোয়াখালীতে 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসমাবেশ, এখানে নোয়াখালীর 6টি সংসদীয় আসনে কিন্তু 11 দলীয় জোটের যে প্রার্থীরা উপস্থিত ছিল এবং সকাল থেকে কিন্তু নোয়াখালীর জেলা স্কুল মাঠে কিন্তু 6টি সংসদীয় আসন থেকে তাদের নেতাকর্মীরা এসে নোয়াখালী জেলা স্কুল মাঠ কানায় কানায় ভরে গিয়েছে। তো সময় স্বল্পতার কারণে যদিও 11টায় কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান 11টায় বক্তব্য রাখার কথা ছিল প্রধান অতিথির, সময় স্বল্পতার কারণে সড়কে যানজটের কারণে সঠিক সময়ে পৌঁছতে পারে নাই। তবে 12টা নাগাদ তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং সংক্ষেপে কিন্তু নোয়াখালীর যে 6টি সংসদীয় আসনের প্রার্থীরা রয়েছে এবং উপস্থিত যে 6টি সংসদীয় আসনের থেকে যে নেতাকর্মীরা এবং জনসমর্থন এসেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু সংক্ষেপে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর 6টি সংসদীয় আসনের মধ্যে 4টিতে কিন্তু জামায়াতে ইসলামীর নিজ দলীয় প্রার্থী রয়েছেন এবং 2টিতে এনসিপির মনোনীত যে শাপলাকলী 11 দলীয় জোটের যে 2জন প্রার্থী রয়েছে, শাপলাকলীর প্রার্থীরা ছিল 2টি আসনে। আর যে 6টি আসনের মধ্যে 4টি অর্থাৎ নোয়াখালী 2 এবং নোয়াখালী 6, এই 2টি আসনে 11 দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি মনোনীত প্রার্থীরা মাঠে রয়েছেন এবং আর বাকি 4টি আসনে কিন্তু জামায়াতের নিজের দলীয় মনোনীত প্রার্থীরা কিন্তু মাঠে রয়েছেন। তো এর মধ্যে জামায়াতে আমির কিন্তু মঞ্চে এসে প্রধান অতিথির বক্তব্যকালে কিন্তু নোয়াখালীর যে জনদুর্ভোগের যে সমস্যাগুলো ছিল এগুলো নির্বাচিত হলে এগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। এই ছিল নোয়াখালীর 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসমাবেশ, জামাতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানের যে জনসমাবেশ, সেখান থেকে এই ছিল সর্বশেষ। সেলিম, আপনাকে ধন্যবাদ। আগারগাঁও নির্বাচন কমিশনে চলছে নির্বাচন ব্যবস্থা কমিটির বৈঠকে অংশ নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টরা। এতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। সেখানকার অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী MR আসাদ। নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ফাতেমা, প্রথমেই জানিয়ে রাখি যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই দোরগোড়ায় আসলে করা নাড়ছে, সুতরাং নির্বাচন কমিশনের কর্মব্যস্ততাও বাড়ছে। তবে যে নির্বাচনী ব্যবস্থাপনার সংক্রান্ত আসলে বিভিন্ন নথিপত্র এবং পরিপত্র জারির বিষয়ে নির্বাচন কমিশনের কাজ কিন্তু আসলে ছুটির দিনও আসলে চলমান থাকে এবং সেটিকে কেন্দ্র করে নানা ধরনের নির্বাচনী ব্যবস্থাপনা কেন্দ্রিক যে বৈঠক সেগুলো কিন্তু হয়। তবে প্রধান নির্বাচন কমিশনার কিংবা অন্যান্য কমিশনারদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো বৈঠক নির্বাচন ভবনে হয়নি। তবে নির্বাচন কমিশনের বেশ কয়েকটি সিদ্ধান্ত আমরা জেনেছি। সেটি হচ্ছে যে প্রধানত একটি বিলবোর্ডের বিষয়ে বারবার একটি ধোঁয়াশা তৈরি হচ্ছে, কারণ প্রার্থীরা অনেকেই সুনিশ্চিতভাবে বলতে পারছেন না যে বিলবোর্ডটির আসলে আকার কী ধরনের হবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে সেটি বিলবোর্ড হোক অথবা ব্যানার হোক, সেটি 10 ফুট বাই 4 ফুটের বেশি আসলে করা যাবে না। সেটিকে আপনি যদি হরিজন্টালি দেন কিংবা প্যারালালি দেন, যেভাবেই দেন 10 ফিট বাই 4 ফিটের মধ্যে রাখতে হবে। এছাড়া যে বিষয়টি আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্যানার এবং পোস্টার, এই যে পোস্টার তো এবার নিষিদ্ধ রয়েছে আপনি জানেন, তবে যে হ্যান্ডবিলগুলো রয়েছে কিংবা যে ব্যানারগুলো রয়েছে সেগুলো সবগুলি কিন্তু সাদা কালো হতে হবে, কোনো রঙিন ব্যানার বা ফেস্টুন করা যাবে না। এবং সেক্ষেত্রে যে পলিথিনের যে ব্যবহার সেটিও কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে রঙিন যে ডিজিটাল যে ব্যানারগুলো করা হচ্ছে, সেক্ষেত্রে বিলবোর্ডগুলো করা হচ্ছে, সেখানে কিন্তু ডিজিটাল ব্যানার করা যাবে, সেটি রঙিন করা যাবে।
এছাড়া যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে 8 ফেব্রুয়ারি মানে 8 ফেব্রুয়ারি পর্যন্ত যারা প্রার্থী তালিকা যাদের বহাল থাকবে, মানে 8 তারিখের পর 8ই ফেব্রুয়ারির পর যদি কেউ আসলে প্রার্থীতা ফিরে পান, পোস্টাল ব্যালটের যে প্রতীকের তালিকা সেখানে কিন্তু তার প্রতীকটি থাকবে না, সেটি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই শেরপুরের যে ঘটনা ঘটেছে, যে জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা, সেখানে কিন্তু ওসি এবং ইউনিকে প্রত্যাহার করা হয়েছে। তো ফাতেমা, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। আসাদ, আপনাকে ধন্যবাদ। সরকারের বিভিন্ন উদ্যোগের পরও সাধারণ ভোটারের কাছে ধোঁয়াশাচ্ছন্ন গণভোট, এ নিয়ে তাদের মাঝে নানা বিভ্রান্তিও রয়েছে। পর্যাপ্ত প্রচার ও দিক নির্দেশনার অভাবে ভোটারদের বড় অংশই বুঝতে পারছেন না হ্যাঁ বা না ভোট কিভাবে দিতে হবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরা না হলে ভোট গ্রহণের দিন জটিলতার সৃষ্টি হতে পারে। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। নানা কারণে গুরুত্বপূর্ণ এবারে জাতীয় নির্বাচন, বিশেষ করে গণভোট বিষয়টি অধিকাংশ ভোটারের কাছে রীতিমতো ধোঁয়াশাচ্ছন্ন। ভোটাররা সংসদ নির্বাচনের দলীয় প্রতীকে ভোট দিতে অভ্যস্ত হলেও গণভোটের ব্যালট পেপার তাদের কাছে নতুন ও অপরিচিত। হানা ভোট সম্পর্কে আমার জানা নেই। আমি হানা ভোট গেছে জিয়াউর রহমান সাহেবের আমলে, তারপরে এই বোর্ডে ওই যে উনি হইলো নির্বাচিত হইলো। আর এখন যে হানা ভোট, এই হানা ভোটের অর্থ কি আমি বুঝি না। এটা না, আমি গণভোটের সর্বোচ্চ 10 থেকে হয়তো 10টা বলতে পারবো, কিন্তু বাকি 74টা সম্পর্কে তো আমি জানি না, কারণ বাকি 74টা সম্পর্কে সাধারণ জনগণকে আসলে কতটুকু ব্যক্ত করা হয়েছে আমার ঠিক ধারণা নেই। হ্যাঁ, না বুঝতে হইব তো যে এটা বা এটা হইব, এই বুঝে কয় না, তাহলে ভোট দেওয়া কোনো লাভ আছে? বর্তমান সংবিধানে 7 ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল। জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। গোপন ব্যালটে উচ্চ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দুই কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। আইন সংশোধনের সংস্কার হবে 37টি, যাতে যুক্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। হ্যাঁ, ভোটের মাধ্যমে যেন আমরা যে চেঞ্জগুলো যে চাচ্ছিলাম সেই চেঞ্জগুলো যেন আসে। এবার সরকার ব্যবস্থা যেই আসুক, বাট আমরা চাই আমাদের দেশের যেন উন্নতি হোক, দেশের পরিবর্তন হোক। তরুণ প্রজন্মের যে স্বপ্ন, সেই স্বপ্ন ভোটের মাধ্যমে বাস্তবায়ন হবে। আমরা বিগত সময়ের যে আচরণ বা সরকারের মধ্যে যা দেখেছি, যা আমরা চাই না, সেই বিষয়গুলো বারবার ফিরে আসুক। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে 4টি প্রশ্ন পড়ে ভোট কেন্দ্রেই সিদ্ধান্ত নেয়ার মতো ভোটারের সংখ্যা খুব কম। গণভোটের মধ্যে কি আছে? আমি হ্যাঁ ভোট দিলে আমি আমার কি কি সুবিধা হবে বা দেশের সুবিধা হবে, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট না। আমাকে অনেকেই বলে যে কি আছে এর মধ্যে। সুতরাং যেটাই ভালো, নিশ্চয়ই ভালো থাকার কথা, ভালো যদি থাকে সেটা জনগণের স্পষ্ট হওয়া উচিত। এবং দীর্ঘদিন থেকে যে জিনিসগুলো চলে আসছে, যে হ্যাঁ নারীর ক্ষমতায়ন, সমাজে নিম্ন শ্রেণীর অধিকারগুলো নিশ্চিত করা, তারপরে বিশেষ করে বেকারত্বের যে অবস্থা, সবগুলোর একটা দিক নির্দেশনা যদি থাকে, তাহলে এটা আমি মনে করি যেটা ফলপ্রসূ হবে বলে মনে করি। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নির্বাচিত সংসদের সংবিধান সংস্কার পরিষদ 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। যদি কোনো কারণে হ্যাঁ ভোট না জিতে, অর্থাৎ সংস্কারের পক্ষে ইয়েস না বলতে পারে মেজরিটি পিপল, তখন তো এটা একটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সরকারের জন্য বড় চ্যালেঞ্জ যে সংস্কারগুলো তাহলে কি হবে। তবে এটা হ্যাঁ না জিতার সঙ্গে সংস্কারগুলো যে খুব বেশি পরিমাণে ডিপেন্ডেন্ট আমি তাও বলবো না। কারণটা কি, দলগুলো মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু এক ধরনের কমিটমেন্ট দিয়ে দিয়েছে যে এই জায়গাগুলো আমরা বাই ডিফল্ট আমরা প্রায়োরিটি দিব। তবে এ গণভোটে জনমতের যথাযথ প্রতিফলন নিয়েও সংশয় জানান বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সবজির দাম নিম্নমুখী হলেও গেল বছরের তুলনায় দ্বিগুণ। তবে পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমেছে দাম। এদিকে বেড়েছে সব ধরনের মুরগির দাম। বরাবরের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন।
বাজার জুড়ে পর্যাপ্ত শীতকালীন সবজির সমারোহ। হরেক রকম সবজিতে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। ফুলকপি বাঁধাকপি এখনো 30 থেকে 35 টাকা, শিম 40 থেকে 70, বেগুন 50 থেকে 80, টমেটো 50 থেকে 80, আর বরবটি করলা ছোট লাউ শতকের ঘর ছাড়িয়েছে। ছোট লাউ 120 টাকা চাই, আমরা বাঁচবো কিভাবে? তুলনা অনুপাতে সবজির দাম বৃদ্ধি। এই সময় তো গতবার অনেক কম ছিল আর কি। সিন্ডিকেটগুলো এই বিশেষ দিনগুলোতে কাজ করে, রোজা, ঈদ। তবে কমেছে পেঁয়াজের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 10 টাকা, আর আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। আলু পেঁচে আমদানি করা লাগে না, দেশে অভাব নাই, প্রচুর মাল হয়েছে, দাম অনেক কমে আছে। এদিকে 700 থেকে 800 টাকায় গরুর মাংসের দাম স্থিতিশীল, তবে বেড়েছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 190 টাকায় এবং সোনালী বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। ব্রয়লার মুরগি 1 কেজিতে 20 টাকা বাড়ছে, আর সোনালী 1 কেজিতে 30 টাকা করে বাড়ছে। 750 টাকা বিক্রি করছি, 780 বিক্রি করি, গরুর দাম বেশি তো। সরবরাহ সংকটের অজুহাতে বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ, তবে চাষের মাছের তুলনায় নদীর মাছের দাম প্রায় 3 গুণ বেশি। কিনতেই পারে না চাষের মাছ, যে নদীর মাছ যেগুলো, এগুলো আসলে এটা হাতের নাগালে বাইরে, কেন এটা আসলে মনিটরিং করা উচিত। মাছের দাম তো এখন এই মোমেন্টে বাড়ার কথা না, তাও বেশি কেন, সব জিনিসেরই তো দাম বেশি। নদীর মাছ কম ধরা খাইতেছে, এর জন্য নদীর মাছের দামটা একটু বেশি। এদিকে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে, বেড়েছে ছোট দানার মুসুর ডালের দাম। চাল আগের দামেই স্থিতিশীল আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বাজার পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, নির্বাচন এবং রমজান সামনে রেখে ঊর্ধ্বমুখী সবজি সহ নিত্যপণ্যের বাজার আপনি কি দেখছেন, বলবেন আমাদের। চট্টগ্রামের যে কাজের বাজার, সে বাজারে এখন বর্তমানে রয়েছে। যদি একটু বলি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম প্রতি কেজিতে প্রায় 15 থেকে 20 টাকা বেড়েছে। আমরা বাজারে আসার পরে আসলে জানতে পেরেছি, এবং আমরা বিভিন্ন বাজারে গিয়েছি, আসলে প্রতিটি সবজির দামে আসলে গত সপ্তাহের তুলনায় প্রায় 10 থেকে 20 টাকা বাড়তি রয়েছে। এখানে একজন সবজি বিক্রেতা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। একটু বলবেন আসলে সবজি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেড়ে যাওয়ার পিছনে কারণটা কি রয়েছে, এবং কোন সবজির দাম কত? এখন মোটামুটি আগে যে শীতকালীন সবজিটা ছিল, সরবরাহটা বেশি ছিল শীতকালীন। এখন শীতকালীন যে সবজিগুলি আসতেছিল এগুলি এখন কমে গেছে। এখন গরমকালীন সবজিগুলি আসতেছে, যেমন কি ধরেন ফুলকপির, গত সপ্তাহে ফুলকপি ছিল 40 টাকা, এই সপ্তাহে ফুলকপি 60 টাকা, বাঁধাকপি ছিল 20 টাকা, বাঁধাকপি 40 টাকা, টমেটো ছিল 60 টাকা, এই সপ্তাহে টমেটো হচ্ছে 80 টাকা। এবার প্রত্যেকটা সবজি 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আর এখন গরমকালের সবজি যেগুলি ধরেন ফল, ঝিঙ্গা, দুন্দুল, এগুলির দাম, এগুলি নতুন নতুন আসছে, এগুলির দাম একটু বেশি, কিন্তু আস্তে আস্তে যত গরম আসবে এটার সরবরাহ বাড়বে, এটার দাম কমবে, এটার দাম বাড়বে, শীতকালীনটার দাম বাড়বে, গরমকালীনটা কমবে, এইভাবে। ধন্যবাদ। আসলে এই সবজি বিক্রেতা যেমনটা বললেন, আসলে সবজি যেহেতু শীত চলে গেছে সে কারণে আসলে প্রায় সবজির দাম বেড়ে গেছে, এবং কিছু নতুন সবজি আসছেন। এবং পাশাপাশি যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারও আসলে ঊর্ধ্বমুখী সরবরাহ থাকলেও কিন্তু সেভাবে দাম কমছে না। এবং পাশাপাশি মুরগির দামও, ফার্মের মুরগির দাম স্বাভাবিক রয়েছে, কিন্তু দেশি মুরগি এবং যে সোনালী মুরগি রয়েছে সেটার দাম গত সপ্তাহের তুলনায় প্রায় 20 থেকে 50 টাকা বাড়তি। এই ছিল চট্টগ্রামের যে কাজের বাজার, সেখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। জামায়াত বিকাশ এবং এনআইডি নাম্বার নিয়ে ভোট জালিয়াতির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, বিএনপি সরকারের গঠন করলে বস্তিবাসীর স্থায়ী পুনর্বাসন করা হবে। সকালে রাজধানীর মিরপুর 11, নাভানা টাওয়ার এবং তালতলা বস্তিতে নির্বাচনী গণসংযোগকালে আমিনুল হক জানান, নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান সেনাবাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে দেশটির উপর যেকোনো মার্কিন হামলার জবাব হবে দ্রুত এবং তাৎক্ষণিক বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। এদিকে বৈশ্বিক রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যেই ইরান, চীন, রাশিয়া এবং আনুষ্ঠানিকভাবে একটি ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। খেলার খবর, ক্রিকেট।
মার্চে পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে দলে রাখতে চায় ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে ফেরাবে বিসিবি। তবে ফর্ম অফ ফিটনেস সন্তোষজনক হলে তাকে দলে বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বিসিবি। এ বিষয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন এবং আশা করা হচ্ছে মার্চের পাকিস্তান সিরিজেই সাকিবকে জাতীয় দলে দেখা যাবে। 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশে ফিরতে না পারা সাকিব এবং আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে বিদায় নিতে চাইলেও মামলার কারণে তা সম্ভব হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর 20 বছর পর রংপুর যাচ্ছেন তারেক রহমান। শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় দেবেন ভাষণ। দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নদের ভোটে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। যুব সমাজের প্রত্যাশা দেশ গড়ার অঙ্গীকার। গণভোট নিয়ে ধোঁয়াশা কাটছেই না, দিক নির্দেশনার অভাবে বিভ্রান্তিতে ভোটাররা, জটিলতা তৈরির আশঙ্কা বিশ্লেষকদের। এবং রাজধানীতে সবজির দাম নিম্নমুখী হলেও গেল বছরের তুলনায় দ্বিগুণ। সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম, বাড়তি মুরগির দর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এখন সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।